WBBSC 1 চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি বিপ্লব পাল, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল WBBSC 1। আমরা মাধ্যমিক ভূগোলের যে গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন 2025 সালের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, সেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম। 2017 থেকে 24 সালের যে প্রশ্নগুলি রয়েছে, সালের প্রশ্ন, সেই শর্ট প্রশ্নগুলি নিয়ে আমরা অধ্যায়ভিত্তিক যে আলোচনা সেইগুলো আমরা রেখেছি, প্লাস অধ্যায়ভিত্তিক যে শর্ট কোশ্চেনগুলো এসেছিল সেগুলো নিয়েও কিন্তু আমরা একটু আলোচনা করছি। বিগত বছরে যেগুলো এসেছিল সেইগুলোর প্রত্যেকটা অপশান এবং যে কোশ্চেন সেগুলো নিয়ে আলোচনা, যেগুলো আসার মতো 2025-এ তোমাদের পরীক্ষায়, সেই কোশ্চেনগুলোও কিন্তু এর সঙ্গে সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করছি। আমাদের প্রথম যে চ্যাপ্টার ছিল সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া আর ও সৃষ্ট ভূমিরূপ। এটি হচ্ছে আমাদের কমপ্লিট হয়েছে দুটি ভিডিওতে, পার্ট 1 আর পার্ট 2-তে। তোমরা অবশ্যই ভিডিও দুটি দেখে নেবে, ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে রাখছি, ঠিক আছে? আর কোশ্চেন সম্পর্কিত যদি কোনো কনফিউশন বা কিছু থাকে, অ্যান্সার সম্পর্কেও যদি কনফিউশন থাকে, অবশ্যই কমেন্ট করবে, আর না হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে, তো আজকে আমাদের যে অধ্যায়ের আমরা PYQ করব, 2017 থেকে 24 সালে প্রশ্নগুলি করব, সেই অধ্যায়টা হচ্ছে বায়ুমণ্ডল। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আমার এটা ছোট্ট একটা ইউটিউব চ্যানেল, খেটে তৈরি করছি। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলো না, ঠিক আছে? চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রশ্নগুলি। আচ্ছা দেখো, তোমাদের বায়ুমণ্ডলের 5টা ভাগ রয়েছে বায়ুমণ্ডল অধ্যায়ের। হ্যাঁ, তার মধ্যে একটা ভাগ হচ্ছে বায়ুমণ্ডলের ধারণা ও উপাদান। এখান থেকে এখনও পর্যন্ত 2017 থেকে 24 সাল পর্যন্ত কোনো কোশ্চেন, শর্ট কোশ্চেন এখান থেকে আসেনি। একটা শর্ট কোশ্চেন এখনও এখান থেকে আসেনি, ঠিক আছে? দেখো, পরবর্তী যে অধ্যায়টি রয়েছে, সাব টপিক আর কি, যেটা হচ্ছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, এখান থেকে কোশ্চেন এসছে। এই চ্যাপ্টারটি খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রত্যেক বছরই কোশ্চেন আসে। চলো আমরা তাহলে প্রথম কোশ্চেনে চলে আসছি এই অধ্যায়ের। কোথায় গেল, দাঁড়াও একটু। দেখো, ফার্স্ট কোশ্চেন, হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তর কোনটি? হেটেরোস্ফিয়ার অর্থাৎ বিষম মণ্ডল, এর উচ্চতম স্তর কোনটি? এটি হচ্ছে হাইড্রোজেন স্তর। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটি 2017 সালে এসেছিল। আচ্ছা, তাহলে বলতে পারবে সর্বনিম্ন স্তর কোনটি? অবশ্যই জানলে এটা কমেন্ট করে জানিও। ওকে, পরের কোশ্চেন, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়। এটা হচ্ছে শুদ্ধ অথবা অশুদ্ধ লিখতে হবে, মানে ভুল হলে অশুদ্ধ লিখবে, আর শুদ্ধ হলে, মানে সঠিক হলে শুদ্ধ লিখবে। তো ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়, এটা একদম সঠিক উত্তর, এটা হচ্ছে শুদ্ধ, ঠিক আছে? এটা 2017-তে এসেছিল। পরের কোশ্চেন, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় নিম্নলিখিত স্তরে। কোন স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়? উল্কাপিণ্ড মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারকে আরেকটা কি বলা হয়? শীতলতম স্তর, ঠিক আছে? এটা 2018 সালে এসেছিল। তাহলে বলো তো উষ্ণতম স্তর কোনটি? এর মধ্যে আছে, কমেন্ট করে জানাতে পারলে। চলো, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? এটা 2018 সালে এসেছিল। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারের আরেকটা নাম রয়েছে, নাম হচ্ছে শান্ত মণ্ডল। অর্থাৎ এই শান্ততেই বোঝা যাচ্ছে এই স্তরটি কতটা শান্ত থাকে, তাই তো? তাহলে এখানকার ওয়েদারটা খুবই শান্ত, আবহাওয়াটা, এখানে ঝড় বৃষ্টিপাত হয় না, ঠিক সেই কারণে কিন্তু জেট বিমান এখান দিয়ে যাতায়াত করে। পরের কোশ্চেন, ভূপৃষ্ঠের কোন অঞ্চলের ওপর বায়ুমণ্ডলে প্রথম ওজোন গহ্বর আবিষ্কৃত হয়েছে? 2020-তে এসছে। তাহলে দেখো, 19-এ এখান থেকে কোশ্চেন এসেছিল না, 19-এ কোশ্চেন আসেনি, কোশ্চেন এসছে ডাইরেক্ট 20-তে, ঠিক আছে? তাহলে ভূপৃষ্ঠের কোন অঞ্চলের ওপর বায়ুমণ্ডলে প্রথম ওজোন গহ্বর আবিষ্কৃত হয়েছে? সেটা হচ্ছে আন্টার্কটিকা। আন্টার্কটিকা মহাদেশে, ঠিক আছে? এটা মাথায় রাখবে,
খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, বায়ুমণ্ডলে যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি কোনটি? তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারে গোলযোগ দেখা যায় না, এটাকে শান্তমণ্ডল বলা হয়, আমরা জানি, একটু আগে করলাম। তাহলে এখানে কি বলছে, বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায়, গোলযোগ দেখা যায় হচ্ছে ট্রোপোস্ফিয়ারে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। আন্টার্কটিকা, বানান ভুল আছে, আন্টার্কটিকা অঞ্চলে ওজোন গহ্বর দেখা যায়, এটা শুদ্ধ হবে না অশুদ্ধ হবে বলো? একটু আগেই পড়লে, দেখো 2023 এসছে এবার, এটা কত সালে এসেছিল ওজোন গহ্বরটা? 2020-তে, এবার 2023-এ এসছে। দেখো আন্টার্কটিকা, এটা হচ্ছে ওজোন গহ্বর, অবশ্যই দেখা যায়, এটা হচ্ছে শুদ্ধ। আমাদের এই যে সাব টপিকটি ছিল স্তরবিন্যাস বায়ুমণ্ডলের, এটার হচ্ছে লাস্ট কোশ্চেন। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রভা দেখা যায়? মেরুপ্রভা দেখা যায় আয়নোস্ফিয়ারে। আচ্ছা, আয়নোস্ফিয়ারেও আরেকটা এটা নিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে বেতার তরঙ্গ কোন স্তরে থেকে ফিরে আসে? সেটা হচ্ছে আয়নোস্ফিয়ার। ওকে, আচ্ছা, তারপরে পরবর্তী আমাদের যে টপিক সেটা হচ্ছে সাব টপিক, সেটা হচ্ছে বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন। দেখা যাক এখান থেকে কতগুলি কোশ্চেন এসছে। তো বন্ধুরা, বলে রাখি, অবশ্যই আমার এই যে ছোট চ্যানেল WBBSE1, এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এইরকম অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, যেরকম মাধ্যমিকের PYQ নিয়ে এসেছি, আবার তোমাদের আমি এখানে ক্লাস 11 ও 12-এর ভিডিও আমরা নিয়ে আসবো। প্লাস আরেকটা জিনিস বলে রাখি, NCERT হিন্দি ভার্সনের কিন্তু ভিডিও আমার চ্যানেলে আস্তে আস্তে আপলোড হতে থাকবে। ঠিক আছে, তো শুরু করছি। এই যে অধ্যায়টি ছিল বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন, এর প্রথম প্রশ্নতে আমরা চলে আসছি। খুব একটা বেশি প্রশ্ন এখান থেকে আসে না। দেখো, বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ড্যাশ বলে? বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি, এইটা হবে বৈপরীত্য উত্তাপ। 2018 সালে এসেছিল, মানে বিপরীত উত্তাপ আর কি। ঠিক আছে, তাহলে হওয়ার কথা কি ছিল? উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রা কি হবে? হ্রাস পাবে। কিন্তু এখানে কি বলছে? এখানে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাহলে বৃদ্ধি পেলে বিপরীত, বৈপরীত্য উত্তাপ। আর যদি হ্রাস পেত তাহলে কি হতো? উষ্ণতার স্বাভাবিক হ্রাস হার বা ল্যাপস রেট। এটাও এসছে পরীক্ষা, এটাও দেখতে পাবে। চলো, দিন রাতের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায়। তাহলে দিন রাতের তাপমাত্রা মানে দিনের বেলায় একটা তাপমাত্রা থাকবে আর রাত্রে বেলায় একটা তাপমাত্রা থাকবে। তাহলে এই যে তাপমাত্রা, দিনের বেলায় আমরা জানি দিনের বেলায় কম থাকে, অনেক কম থাকে, আর রাতের বেলায় কি থাকে? অনেক বেশি থাকে। তাহলে এই যে তাপমাত্রার পার্থক্য, এই তাপমাত্রার পার্থক্য কোন অঞ্চলে সব থেকে বেশি? 4টি অঞ্চলের অপশান এখানে দেওয়া আছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে। কারণ দিনের বেলায়, মানে একদিন মানে খুবই দিন, মানে একদম সকালবেলায় আর কি, তাপমাত্রা সেখানে খুবই কম থাকে, কিন্তু রাতের দিকে যখন সূর্যের যে আলোটা সেটা যখন পৃথিবী বিকিরণ করা শুরু করে, মোটামুটি রাতের দিকে, তখন কিন্তু তাপমাত্রাটা বেশি থাকে। সেই যে দিন আর রাতের পার্থক্য, তাপমাত্রা যে পার্থক্য, সেটা কিন্তু বেশি দেখা যায় এই উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে। তারপরে দেখো, বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম। এবার বার্ষিক উষ্ণতার প্রসার মানে প্রত্যেক বছরে যে উষ্ণতা হয়, সেই উষ্ণতার প্রসার সব থেকে কম থাকে কোন অঞ্চলে? নিরক্ষীয়, মৌসুমী, ভূমধ্যসাগর না স্টেপ জলবায়ু অঞ্চলে? এটা 2019-এ এসেছিল। এটা সঠিক উত্তর হয়ে যাবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। কারণ এর সবসময় তাপমাত্রা প্রায় একই থাকে, ঋতু পরিবর্তন হয় না, তারপরে হচ্ছে প্রত্যেক দিন বৃষ্টিপাত হয়, তাই উষ্ণতার সেরকম প্রসার মানে পার্থক্য এখানে থাকে না। তারপরে দেখো, বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় 2024-এ এসছে। তাহলে এটা কি? উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় যখন, তখন। তাই তো, একটু আগে সলভ করলাম। আচ্ছা, এখান থেকে মাত্র 4টি কোশ্চেন এসছে এই পার্ট থেকে। ঠিক আছে, চলো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো, তাহলে আমাদের 4 নম্বর সাব ইউনিট হচ্ছে বায়ুর চাপ বলয় ও বায়ু প্রবাহ। এখান থেকে কয়েকটা প্রশ্ন দেখা যায়, যেরকম
যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়। হাইগ্রোমিটারের সাহায্যে আর্দ্রতা পরিমাপ করা হয়। এই যে থার্মোমিটারের সাহায্যে কী করা হয়, উষ্ণতা পরিমাপ করা হয়। ব্যারোমিটারের সাহায্যে কী পরিমাপ করা হয়, বায়ুর চাপ মাপা হয়। আচ্ছা, অ্যানিমোমিটারের সাহায্যে কী করা হয়, এটা বায়ুর গতিবেগ নির্ণয় করা হয়। দেখো এই সব কটা কোশ্চেন এসেছিলো, এটা 2017-তে। মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও ডাকা হয়। সঠিক উত্তর টুইস্টার। বায়ুর চাপ 14 ব্যারোমিটারের সাহায্যে পরিমাপ করা হয়। এটা শুদ্ধ বা অশুদ্ধ কী হবে? এটা হবে শুদ্ধ, 2018-তে এসেছিল। অশ্ব অক্ষাংশ অবস্থিত উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে। ঠিক আছে, এটা কর্কট আর মকরীয় অঞ্চলেই দেখা যায় অশ্ব অক্ষাংশটা। পরের কোশ্চেন, মিস্ট্রাল একটি উষ্ণ স্থানীয় বায়ু। না, উষ্ণ না, এটা হচ্ছে শীতল। ফ্রান্সের রোন নদী উপত্যকায় এটা প্রবাহিত হয়। এটা তো ঠিক, কিন্তু এটা উষ্ণ নয়, শীতল, তাহলে এটা অশুদ্ধ। পরের কোশ্চেন, বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগও বৃদ্ধি পায়। ফ্রান্সের রোন নদী, আবার এসে দেখো, ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল বায়ুকে মিস্ট্রাল বলে। অ্যানেমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। পাওয়া গেল? শুদ্ধ, এটা হচ্ছে সঠিক একদম। সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হলো 1013.2 মিলিবার। সঠিক উত্তর একদম এইটা। আচ্ছা, এটা 2023 সালে দেখা গিয়েছিল এই কোশ্চেনটা। এটা ঝিনুক নয়, চিনুক হবে। ফ্রান্সের মধ্য দিয়ে প্রবাহিত একটি উষ্ণ বায়ু। শুদ্ধ। বায়ু প্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে। অ্যানিমোমিটার। হলো, চলো পরের কোশ্চেন, সমুদ্র বায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়। এটা শুদ্ধ, সত্যি এটা। তাহলে প্রত্যেকটা কোশ্চেনে দেখা যাচ্ছে কোনো না কোনো একটা ইয়ারের কোশ্চেনের সঙ্গে কিন্তু লিঙ্ক রয়েছে। আমরা কিন্তু সেই ইয়ারের কোশ্চেনগুলো পড়ি না, তাহলে আমাদের অবশ্যই জোর দিতে হবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তাই তো? বইয়ের পিছনের পৃষ্ঠায় থাকলে সেইগুলোকে ফেলে দেওয়া চলবে না, সেগুলো আগে পড়তে হবে। দেখো, বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় ড্যাশ শক্তির প্রভাবে। এটা কি হবে? কোরিওলিস। তারপরে আমাদের বায়ুমণ্ডলের লাস্ট যে পার্ট, সেটা হচ্ছে আর্দ্রতা ও অধঃক্ষেপণ। তাহলে দেখা যাক এখান থেকে কী কী কোশ্চেন রয়েছে। বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই তাদের বলছি সাবস্ক্রাইব করতে। কারণ আমি এইভাবেই যেরকম PYQ সিরিজ নিয়ে আসছি, এরপরে আমরা নিয়ে আসছি পর্ষদ ও মডেল অ্যাক্টিভিটি টাস্ক। পরবর্তীতে যখন তোমাদের টেস্ট পেপার বেরোবে, তখন টেস্ট পেপারের কোশ্চেনগুলো আমি এখানে নিয়ে আসবো, সবই নিয়ে আসবো অধ্যায় ভিত্তিক। ঠিক আছে, চলো তাহলে প্রথম যে প্রশ্নটা আর্দ্রতা ও অধঃক্ষেপণের, দেখা যাক। ভূমধ্য সাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। এটা তো একদম ভুল। হ্যাঁ, কখন হয় বৃষ্টিপাত? শীতকালে, তাই তো? 17 সালে এসেছিল এটা, 2017-তে। দেখো, কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বৎসরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত। আচ্ছা, এই কোশ্চেনগুলো বা এই ধরনের কোশ্চেনটা তুমি কোথায় পাবে? পাবে হচ্ছে বায়ুমণ্ডল যে অধ্যায়টি রয়েছে, অধ্যায়ের একদম শেষের দিকে। একদম শেষের দিকে যার যে কোম্পানির বই থাকুক না কেন, যে কোনো লেখকের বই থাকুক না কেন, সেই বইয়ের একদম ওই বায়ুমণ্ডল অধ্যায়ের শেষের দিকেই এই উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রের ধারণাটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আমি ব্যবহার করি সমরেন্দ্রনাথ মোদক প্লাস হাজরা দাস
রঞ্জিত গড়াং, এইসব লেখকের বইগুলি। ঠিক আছে, তোমরা অবশ্যই আমার থেকেও হয়তো ভালো কোনো লেখকের বই তোমরা পড়ো, অবশ্যই পড়বে। এক একটা টেক্সট বই কিন্তু যদি বারবার রিভাইজ দিতে পারো তাহলে অবশ্যই তোমাদের ভূগোলের যে দক্ষতাটা সেটা অনেকটা বৃদ্ধি পাবে। দেখো, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? সম্পৃক্ত মানে যে জিনিসটা সম্পৃক্ত হয়ে গেছে আর নতুন করে সে আর্দ্রতা ধারণ করতে পারবে না, সেটা হচ্ছে 100%। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? 100%। দেখো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না। যায় না, তাহলে এর যে উত্তরটা সেটা হচ্ছে তোমার চেয়েছে হয় শুদ্ধ নয় অশুদ্ধ, তাহলে আমার এটা কি হচ্ছে? অশুদ্ধ। যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কিন্তু ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না, এটা হচ্ছে মাধ্যমিক 2018-তে এসেছিল। পরের কোশ্চেন, শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে তৈরি হয় স্মগ। স্মগ বা ধোঁয়াশা, এটা মাধ্যমিক 2019-এ এসেছিল, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো, নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায়? 2019-এ এসছে। নাতিশীতোষ্ণ মণ্ডলে নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টি দেখা যায়। ঠিক আছে, এটাও খুব গুরুত্বপূর্ণ। পরের কোশ্চেন, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে গ্রীষ্মকালে, বসন্তকালে, শীতকালে না সারা বছর ব্যাপী? দেখো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল প্রত্যেক দিন বৃষ্টিপাত হয়, উত্তর হচ্ছে সারা বছর ব্যাপী। 2023 সালে এসেছিল। এছাড়া শীতকালে বৃষ্টিপাত হয় কোথায়? ভূমধ্য সাগরীয় অঞ্চলে। পরের কোশ্চেন, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কত? এটা এসেছিল দেখলামই 100%। লাস্ট কোশ্চেন, বায়ুমণ্ডল থেকে মাত্র 33টি কোশ্চেনে ছিল, আমাদের সবগুলি প্রায় আলোচনা করা হয়ে গেছে, লাস্ট কোশ্চেনটা বাকি রয়েছে। তো বন্ধুরা, এর পরবর্তীতে আমি নিয়ে আসব বায়ুমণ্ডল অধ্যায়ের PYQ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2017 থেকে 2024 সালের অবধি। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তীতে এই ভিডিওগুলি মিস না যায়, কারণ এখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে বা এসেছে, দেখতে পাচ্ছই তো। দেখো, লাস্ট কোশ্চেন, নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়? উত্তর হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। ঠিক আছে, চলো তাহলে ভিডিওটি আজকের মধ্যে এখানে শেষ করছি। বায়ুমণ্ডল তাহলে শেষ হয়ে গেল, একটা অধ্যায়, দুটো অধ্যায় শেষ। তাহলে বাকি থাকলো 3 নম্বর বায়ুমণ্ডল। প্রাকৃতিক ভূগোলের মধ্যে তাহলে বাকি থাকলো বায়ুমণ্ডল, এটিও খুব শীঘ্রই চলে আসছে। একটা পার্টের মধ্যে এই অধ্যায়ের যে PYQগুলো আমি শেষ করে দিলাম। বায়ুমণ্ডলটাও আশা করছি একটা PDF-এর মধ্যেই, একটা ভিডিওর মধ্যে আমি এটাকে শেষ করে দেব। ঠিক আছে, তাহলে আরেকটা কথা বলে রাখি, আমি টেলিগ্রাম লিঙ্কটি তোমাদের প্রোভাইড করে দেবো ডেসক্রিপশনে। ঠিক আছে, সেখান থেকে অবশ্যই জয়েন হয়ে যাবে। তাহলে এই যে প্রতিদিনকার যেসব আমরা প্র্যাকটিস করছি, যে পড়াশোনাগুলো করছি, সেই পিডিএফ আকারে, এই যে পিপিটিগুলি আমি পিডিএফ আকারে কিন্তু তোমাদের গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা বাড়িতে ভালো করে পড়াশোনা করো, আশা করছি তোমাদের ফল অনেক ভালো হবে।